রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নিলেন গুতেরেস ইউনুস। মাগুরায় শিশুটির বাড়িতে শোকের মাতম থামছেই না, পরিদর্শনে বিএনপি নেতারা, অভিযুক্তদের বাড়ি ফের ভাঙচুর। ঐক্য ধরে রেখে অতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জয়নুল আবদিন ফারুকের, নারী নিপীড়নে আইনি সহায়তা সেল বিএনপির। জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক, ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। আজিমপুরে বাবা মায়ের কবরের পাশে শায়িত হলেন আরিফিন সিদ্দিক, বিনয়ী আচরণ এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। শুধু গণহত্যাই নয়, যৌন নিপীড়ন চালিয়ে ফিলিস্তিনি নারীদের প্রজনন স্বাস্থ্য ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী, জাতিসংঘের প্রতিবেদন। এবং ভারত ম্যাচের আগে হামজাকে নিয়ে প্রীতি ম্যাচ খেললে বাংলাদেশ দলে বোঝাপড়া আরও ভালো হতো, মন্তব্য আশরাফ উদ্দিন চুন্নুর। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরতে চাওয়ার স্পষ্ট বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের শেষে একথা জানান তিনি। বলেন, জাতিসংঘ সহ ইউরোপের বিভিন্ন দেশ অর্থায়ন সংকুচিত করায় ক্যাম্পে খাদ্য সহায়তা হুমকির মুখে পড়েছে। খাদ্য সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি। পরে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার আয়োজনে অংশ নেন ডক্টর ইউনুস ও গুতেরেস। সহকর্মী সাইফুল রিপনের রিপোর্ট জানাচ্ছেন আপন আপু। শুক্রবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সোয়া 2টায় উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান গুতেরেস। ফেন্সি লার্নিং সেন্টার ও রোহিঙ্গা শরণার্থীদের আবাসস্থল পরিদর্শন করেন তিনি। কথা বলেন রোহিঙ্গাদের সঙ্গে। এ সময় আরাকানে সংঘটিত গণহত্যার বিচার ও নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি জানান রোহিঙ্গারা। পরে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন গুতেরেস। মত বিনিময় করেন সেন্টারটির পরিচালকদের সঙ্গে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গুতেরেস। বলেন, এই সফরে দুটো স্পষ্ট বার্তা পেয়েছেন। প্রথমত, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়। দ্বিতীয়ত, তারা ক্যাম্পে উন্নত পরিবেশ চায়। And in this visit, I already heard two clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. এ সময় জাতিসংঘ মহাসচিব আরো বলেন, জাতিসংঘ সহ ইউরোপের বিভিন্ন দেশ মানবতার সেবায় অর্থায়ন সংকুচিত করায় রোহিঙ্গা ক্যাম্পের খাদ্য সহায়তার বিষয়টিও হুমকির মুখে পড়েছে। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি। Dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. I can promise that we will do everything to avoid it, and I will be talking to all countries in the world that can support us in order to make sure that funds are made available to avoid a situation in which people would suffer even more and some people would even die. পরে ডক্টর ইউনুস ও অ্যান্টোনিও গুতেরেস লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন। আপন আপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে। শুক্রবার দুপুর 11:30টায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেয়া এক পোস্টে একথা লেখেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এর আগে সকালে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সকাল 10টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনুসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব। মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামে নিহত শিশুটির পরিবারে
শোকের মাতম থামছেই না। পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান বিএনপির নেতারা, আশ্বাস দেন সহযোগিতার। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোককে শক্তিতে রূপান্তর করে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান। এদিকে দ্বিতীয় দিনেও অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সহকর্মী পঙ্কজ রায়ের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। সোনাইকুন্দি ঈদগাহ ও গোরস্থানে এক বৃদ্ধের কবর খুঁড়ছেন গোড় খোদক সুলতান মাহমুদ। এর আগে পাশবিক নির্যাতনে নিহত 8 বছরের শিশুর কবর খুঁড়তে যেন হাত অবশ হয়ে আসছিল তার। কবর খুঁড়ছি, এত কষ্ট লাগছে তা বলে শেষ করতে পারি না। রাতে জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। সকালে ধ্বংসস্তূপ দেখতে এসে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন এলাকাবাসী। এদেরকে সঠিক ইসলামিক কায়দায় আমার মনে হয় শাস্তি হওয়া উচিত। মাটির নিচে অর্ধেক পুঁতে পাথর মেরে এদেরকে শাস্তি হওয়া উচিত। আমরা সুষ্ঠু বিচার পাই না বলে এই ঘটনাগুলো ঘটে। ওনার এমন দৃষ্টান্ত হোক যে সারা বিশ্বের মানুষ দেখুক। আসলে এর বিচারটা এমন ভাবে হওয়া উচিত যে ভবিষ্যতে আর কোনো ধরনের ধর্ষক বা অপরাধী এই ধরনের কোনো কাজ করতে না পারে। এরপর সকাল থেকে শিশুটির বাবা মায়ের সাথে দেখা করতে তাদের জারিয়া গ্রামের বাড়িতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা শোককে শক্তিতে রূপ দিয়ে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান। ওনারা যদি এই বিচারটা যদি দৃশ্যমান করতে পারেন তাহলে তো অন্যান্য ধর্ষকরা 10 বার চিন্তা করবে। এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। দেশে আর যেন কোনো শিশু ও নারী মাগুরার শিশুর মতো পাশবিক আচরণের শিকার না হন, সে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঐক্য ধরে রেখে অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর নারী নিপীড়নের বিরুদ্ধে জেলায় জেলায় আইনি সহায়তা সেল গঠন করার কথা জানিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গেল 15 বছরে ফ্যাসিস্ট সরকারের মদদে অপরাধীরা আশকারা পেয়েছিল, যার রেশ এখনো কাটেনি। শুক্রবার সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি নারী নিপীড়ন বেড়ে যাওয়ায় জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। এই কেন্দ্রীয় সেলের 2 জন সমন্বয়কারী, একজন ব্যারিস্টার কাইসার কামাল, আরেকজন ডাক্তার রফিকুল ইসলাম। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সব ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এমন ঐক্য আমরা চাই, এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনূস একটি নির্বাচন দিয়ে দেন। কারণ আপনি আর পারছেন বলে আমি না, জনগণ বলা শুরু করেছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হলে প্রয়োজন নির্বাচন। আর মাগুরায় ধর্ষণের পর শিশুর মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও জানান তিনি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার পতন আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের হুঁশিয়ারি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, 1-2টা খেলায় জিতে যদি অহংবোধ তৈরি হয় তবে খেলা থেমে যাবে। শুক্রবার বিকেলে বিএনপি প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভা ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা না বলার আহ্বান জানান। আর কর্মীদের উদ্দেশ্য করে বলেন, যাদের রাজনীতিতে পদ পাওয়া ও হারানোর ভয় থাকে তারা রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। রাজনৈতিক দলের কর্মী হতে হলে স্বার্থ ছাড়াই রাজনীতি করতে হবে। জীবন বহুত আন্দোলন করলাম, এটা 15 দিনের আন্দোলন করে তারা যে সকল ভাষায়, অশালীন ভাষায় রাজনীতিবিদ এবং মুরব্বীদের সম্বন্ধে মন্তব্য করে,
একটা কথা আছে, বেয়াদব বেনসিব। আমার মনে হয় এরা বেনসিবের কবলে খুব দ্রুত পড়বে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে হোলি উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সাঁওতালরাও তাদের রীতিতে উৎসব পালন করেন। সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন হিন্দু পাড়া ও মন্দির প্রাঙ্গণে উৎসব হয়। এ সময় ঢাকের বাদ্য, উলুধ্বনি এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। পরে সনাতনীরা রং দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলেন। এদিকে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম ছায়ামঞ্চে বাহাবঙ্গা উদযাপন কমিটির আয়োজনে হয় বাহাবঙ্গা উৎসব। এ সময় ঐতিহ্যবাহী গান ও নাচের তালে তালে বিভিন্ন আচার ও পূজা অর্চনায় অংশ নেন সাঁওতাল নারী ও পুরুষরাও। পরে আলোচনার সভার মধ্যে দিয়ে শেষ হয় বাহাবঙ্গা উৎসব। বন থাকলে সাঁওতালদের খাদ্যের অভাব নাই, এই বিশ্বাস থেকেই সাঁওতালরা এই বাহাবঙ্গা উৎসব বা পূজা করে। মূলত আমরা প্রকৃতির এই যে বসন্তকালের আগমনের বার্তা হিসাবে আমরা এই পূজাকে প্রাধান্য দেই। যখন নারী পুরুষরা বিভিন্ন মাঠে ঘাটে কাজ করে, তাদের রিফ্রেশ লাগে বা রিফ্রেশমেন্ট প্রয়োজন। তো ওই সুবাদে আমরা এটাকে, এই পূজা না করলে আমরা নাচ গান করতে পারি না, মাথায় ফুল দিতে পারি না। দর্শক, ঈদের আর বেশি দিন নেই, সবাই ঈদ কেনাকাটায় ব্যস্ত হয়ে আছেন। ঈদ কেনাকাটার সেই পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, বিপণী বিতানগুলোতে ভিড় কেমন দেখছেন? যেহেতু ঈদ খুবই সামনেই চলে এসেছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন দাম নিয়ে? যদি আমরা জানি যে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কিন্তু ঈদ, এবং সেই ঈদকে ঘিরেই কিন্তু প্রতি বছরে আমরা দেখি যে রাজধানীর শপিং মলগুলোতে মানুষের ভিড়, উপচে পড়া ভিড় দেখতে পাই, এবং সেই সাথে আমরা দেখতে পাই কেনাকাটা কিন্তু জমজমাটভাবেই চলতে থাকে। আমরা এখন বর্তমানে আছি মৌচাকের ফরচুন শপিং মলে, এবং সেখানে এসেও কিন্তু আমরা তেমনটি দেখতে পাই। যেহেতু এখন রমজান চলছে এবং রমজান চলার কারণে আমরা দেখতে পাই দিনের বেলাতে মানুষের ভিড়টা একটু কম থাকলেও আমরা কিন্তু ইফতারের পরপরই কিন্তু আমরা দেখতে পাই যে মানুষের উপচে পড়া ভিড়। আমি যদি আপনাকে একটু দেখাই আমার আশেপাশে, আপনারা দেখতে পাবেন যে এখানে প্রচুর মানুষ ভিড় করছে, এবং সেই সাথে কেনাকাটার জন্য কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ভিড় হচ্ছেন, এবং তারা বিভিন্ন তাদের সামর্থ্য অনুযায়ী তারা কেনাকাটা করছেন। এবং অনেকে বলছেন, আমরা দর্শনার্থীদের সাথে কথা বলেছি এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে সামনে যেহেতু ঈদ চাঁদ রাতকে ঘিরে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে, সেই জন্য কিন্তু অনেকে আগে আগে কেনাকাটা করার জন্য এবং সেই ভিড়কে এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু এখন থেকেই তারা শুরু করছে কেনাকাটা, এবং সেই সঙ্গে তাদের পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু সেখানে চলে আসছে কেনাকাটার জন্য। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে জমজমাট কেনাকাটা চলছে। আমরা এখন যদি একটু এখানকার যে বিক্রেতা আছে তার সাথে কথা বলে দেখি তিনি কি বলছেন। চাচা, বেচাকেনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আগের থেকে কি বেশি নাকি কম? একটু বাড়ছে আর কি, আজকে শুক্রবার ওই হিসাবে একটু বেচাকেনা একটু বেশি। দাম কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ আগের তুলনায় বা কিছুটা একটু বৃদ্ধি। নতুন স্বাধীন দেশ, নতুন দেশে নতুন সরকারে কেমন বেচাকেনা চলছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের থেকে আজকে একটু ভালো চলছে, আজকে একটু ভালো। তো যেমনটি বলছিলাম জ্যোতি, আপনারা দেখতে পাচ্ছেন যে আগের থেকে কিন্তু তুলনায় বেচাকেনা বাড়ছে, এবং আমরা জানি যে ঈদের কিন্তু আর বেশি দিন নেই। দেখা যায় যে আর মাত্র প্রায় 17 দিন পরে কিন্তু ঈদ উল ফিতর, এবং সেই উপলক্ষে কিন্তু মানুষের ভিড়ও বাড়ছে দিন দিন, এবং সেই সঙ্গে কিন্তু বেচাকেনাটাও জমজমাট ভাবেই চলছে। এবং আমরা এখন পর্যন্ত ক্রেতাদের সাথে এবং বিক্রেতাদের সাথে কথা বলছি, এবং অনেক ক্রেতারা যারা আসছেন তারা বলছেন যে অনেকে এখন কেনাকাটা না করলেও তারা দাম দেখার জন্য আসছেন, এবং শপিং মলগুলো ঘুরে ঘুরে দেখছেন। সেই সাথে কিন্তু দামের যে ব্যাপারগুলো সেগুলো নিয়েও অনেকে এখানে কষাকষি চলছে। এবং সেই সঙ্গে আমরা বলতে পারি যে ঈদের যে আমেজ, সেই আমেজটা কিন্তু এখনই আমরা মোটামুটি উপলব্ধি করতে পারবো রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে আসলে। এবং সেই সাথে আমি যদি আরো দেখাই যে এখানের বিভিন্ন শপিং মলের ছেলে মেয়ে এবং বিভিন্ন বয়সের মানুষের জন্য কিন্তু কাপড় এবং বিভিন্ন যে পরিধান বস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু অভাব নেই, এবং সেগুলো কিন্তু বেচাকেনা ভালোই চলছে বলে জানাচ্ছিল। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফরচুন শপিং মল থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ সংবাদ। জ্যোতি। মৌচাক মার্কেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। Tulip Siddiq
বিতর্ক যেন পিছু ছাড়ছে না শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। আবারও নতুন করে শিরোনাম হলেন ব্রিটিশ গণমাধ্যমের। জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দুর্নীতি দমন কমিশন দুদকের কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতে ভুয়া নোটারি ব্যবহার করে গুলশানের একটি ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন টিউলিপ। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নির বানানো ওই নথিটি 2015 সালের। সেটি ব্যবহার করে পরবর্তীতে তার বোনকে গুলশানের একটি ফ্ল্যাট হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের অভিযোগের তদন্তের অংশ হিসেবে দুদক এই অভিযোগ তুলেছে বলে জানিয়েছে ব্রিটিশ এ সংবাদ মাধ্যম। ওই নোটারি নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়। তবে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন আইনজীবী সিরাজ। টিউলিপ কিংবা আজমিনা সিদ্দিকের সাথে তার আগে কোনো পরিচয় ছিল না বলেও জানান তিনি। এর আগে যুক্তরাজ্যে টিউলিপের ফ্ল্যাটের মালিকানা সহ নানা দুর্নীতি নিয়ে প্রথম খবর প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস। ওই প্রতিবেদনের পর নানা অনিয়মের অভিযোগ ও রাজনৈতিক বিতর্কের চাপে গেল জানুয়ারিতে যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগ করেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজিমপুরে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.স. আরিফিন সিদ্দিককে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের শেষ বিদায়ে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান উপাচার্য সহ অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী। জানান ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সাবেক উপাচার্য। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর আ.ম.স. আরিফিন সিদ্দিককে শেষ শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ঈদগাহ মাঠে ছুটে আসেন সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা। সহকর্মী ও শিক্ষার্থীরা জানান সবার কথা বিনয়ের সঙ্গে শুনতেন আরিফিন সিদ্দিক। গণযোগাযোগের এক উৎকৃষ্ট উদাহরণ ছিলেন তিনি। এই সমাজে শোনার মানুষ নাই, ছেলে মেয়েদের কথা শোনার মানুষ নাই। আরিফিন স্যার খুব সুন্দর করে ধৈর্য নিয়ে শুনতেন। সহকর্মীদের জন্য উনি যেভাবে কাজ করেছেন কিংবা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যেভাবে কাজ করেছেন, সার্বিকভাবে স্যারকে গভীরভাবে স্মরণ করা উচিত। তিনি খুব অমায়িক, সদালাপী ভদ্রলোক ছিলেন। যে কোনো মানুষ তার সাথে 2-4 মিনিট কথা বললে বুঝতে পারতেন যে উনি অত্যন্ত বিনয়ী এবং সদালাপী লোক। তবে দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত না হওয়ায় হতাশা জানান অনেকে। তার যে আঙিনা, যেখান থেকে তার উত্থান এবং যেখানে সে আগলে রেখেছিলেন সবাইকে, সেই প্রিয় আঙিনায় তার শেষ জানাজাটা হলো না। এটা আমরা তার ছাত্রসহ সবাই অনেক হতাশ হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আরিফিন স্যারকে জায়গা না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খাটো হয়ে গিয়েছে। সাবেক এই উপাচার্যের জন্য সবার কাছে দোয়া চাইলেন স্বজনরা। আমরা পরিবারের তরফ থেকে একটাই জিনিস চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। তার দুনিয়াবি সকল আমল বন্ধ হয়ে গেছে, আমরা সবাই তার জন্য দোয়া করতে পারি। এখন উনি একজন ভালো মানুষ ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মসজিদে ও ঈদগাহ মাঠে দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুরে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.স. আরিফিন সিদ্দিককে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।